শীতের দিনে মিষ্টি ব্যাপারটা কিন্তু খুবই যায় পুরো ভাইবটার সাথে। একটুখানি ঠান্ডা, ঠান্ডা ওয়েদার তাতে গরম চায়ে চুমুক দিয়ে একটা কর্নারে গিয়ে কম্বল মুড়ি দিয়ে কিন্তু এরকম একটা গা ছমছমে থ্রিলার পড়তে খুবই ভালো লাগে। হাই বন্ধুরা! অনেকদিন পরে একটা সিঙ্গেল বইয়ের রিভিউ করব আমার চ্যানেলে। ওয়েলকাম টু শর্মিষ্ঠা অ্যান্ড বুকস। এইখানে আমি বুক রিলেটেড অনেক ভিডিও বানাই। আমার মতো বই পোকা হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তুমি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখো তাহলে প্লিজ আমার পেজটা লাইক করতে ভুলো না। আজকে খুব একটা ইন্টারেস্টিং বই রিভিউ করতে চলেছি আমি। বইটা লিখেছেন অভিষেক চট্টোপাধ্যায় আর বইটার নাম হচ্ছে ম্যাও। একটা ডিটেকটিভ মার্ডার মিস্ট্রি এবং এই বইটাতে আমাদের মূল ডিটেকটিভ হলেন স্বয়ম্ভু সেন এবং তার সহকারী হলেন শিবাঙ্গী। এইটা প্রথম এই সিরিজের বই এবং আমি বইটা ভীষণ এনজয় করেছি এবং বইটা নিয়ে আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো। এই বইটা স্বয়ম্ভু সেন সিরিজের প্রথম মার্ডার মিস্ট্রি এবং এই বইটার সাথে সাথেই স্বয়ম্ভু সেন গোয়েন্দার আবির্ভাব ঘটে আমাদের ডিটেকটিভ জনরাতে। প্রথমে বলে রাখি যে আমাদের বাংলা ডিটেকটিভ জনরাতে কিন্তু গোয়েন্দা ছড়াছড়ি, মানে আর একটা নতুন গোয়েন্দা যখন আবির্ভূত হয় তখনই আমরা একটু সন্দেহবাতিক হয়ে পড়ি, আমরা একটু স্কেপটিক্যাল হয়ে পড়ি। আমরা ভাবি আদৌ কি এই বইটা আমাদের ভালো লাগবে, কারণ এরকম প্রচুর প্রচুর গোয়েন্দা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের বাংলা সাহিত্যে। নতুন রিলিজ হওয়া হাজারো বইয়ের মধ্যে সিংহভাগ বই কিন্তু হয় হরের, নয় থ্রিলার, আর নয় ডিটেকটিভ জনরার উপরই লেখা হচ্ছে, কারণ ডিটেকটিভ বা মার্ডার মিস্ট্রির প্রতি আমাদের একটা অমোঘ আকর্ষণ রয়েছে। বইটার টাইটেল প্রথমে আমাকে আকৃষ্ট করে। এরকম একটা খুবই আনকমন নাম ম্যাও, এবং যার এই ফ্রন্টে প্রচ্ছদের ওপরে এত সুন্দর একটা বিড়ালের ছবি, এটাই আমার মনে প্রথম কৌতূহল জাগায় এবং আমি ভীষণই ইন্ট্রিগড হই যে এই বইটা কীরকম হতে পারে। এর ব্যাকে যে লেখাটা রয়েছে সেটা একবার বলি। শহরে সিরিয়াল কিলিং, অপরাধী একটি বিড়াল, একটি নির্মম সত্য ঘটনা অবলম্বনে সম্পূর্ণ লৌকিক রহস্য কাহিনী। তাহলে এখানে আগে থেকে বলে দেওয়া হচ্ছে যে এটা সত্য একটা ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখক লিখেছেন এবং এই যে মিস্ট্রিটা রয়েছে এর মধ্যে কোনো অলৌকিক কিছু ঘটে না, একদমই রিয়েলিস্টিক একটা উপন্যাস। বুকলুক থেকে প্রকাশিত হওয়া এই বইটার দাম হচ্ছে 450 টাকা। আমি অনেকটা ডিসকাউন্টে পেয়েছিলাম, এখন মনে নেই কত টাকা নিয়েছিল। বইটা আমি 2 রাত্রির মধ্যে নাওয়া খাওয়া ভুলে শেষ করেছি। আর আমার অনেক দিন পরে একটা কন্টেম্পোরারি মার্ডার মিস্ট্রি এতটা এনজয়েবল লাগলো, এতটা আনপুট ডাউনেবল একটা বই যে যতক্ষণ না বইটা শেষ হচ্ছে ততক্ষণ বইটা ছাড়তে ইচ্ছা করে না। রীতিমতো বইটা শুরু থেকে শেষ অবধি যে হুকটা তৈরি করে রেখেছিল, যে সাসপেন্সটা তৈরি করে রেখেছিল এবং যেভাবে আমরা সলভ করতে দেখি আমাদের ডিটেকটিভকে উপন্যাসটা, সেটা কিন্তু খুবই স্যাটিসফাইং এবং সেই এন্ডিংটা কিছুটা শেষের দিকে গিয়ে হয়তো প্রেডিক্টেবল বলবি, কিন্তু রহস্য কাহিনীর মধ্যে আমার এই প্রেডিক্টেবিলিটিটা বিশেষ করে থার্ড অ্যাক্টের দিকে এসে খুবই ভালো লাগে, কারণ এখানে আমি নিজে মিলিয়ে নিতে পারি আমার সাথে, আমার যে আইডিয়ার সাথে বা আমি যেটা গেস করেছি সেটার সাথে লেখক কিভাবে এটাকে সলভ করছে তার মিলটা আছে কি নেই। তো যদি মিলে যায় তাহলেও স্যাটিসফাইং লাগে, না মিললেও ভালো লাগে, কোনোটাতেই লস হয়েছে বলে মনে হয় না। আর সবচেয়ে যেটা আমি এনজয় করি কোনো মার্ডার মিস্ট্রির মধ্যে, যেটা না থাকলে আমার ভীষণ ইরিটেটিং লাগে, সেটা হলো যে আমাকে অ্যাজ এ রিডার সব ইনফরমেশন দিয়ে দিয়েছেন লেখক এখানে। যেটা এখানে অভিষেক চট্টোপাধ্যায় খুব সুন্দরভাবে করেছেন যে আমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন না লুকিয়ে সঠিক সঠিক সময় কোন ইনফরমেশনগুলো রিডারকে দিতে হবে, যাতে তাদের মনে না হয় যে তাদের অন্ধকারে রাখা হয়েছে ক্রাইমটাকে সলভ করার জন্য, যেটা অনেকেই কাঁচা হাতের লেখক করে থাকেন এবং লুকাতে চেষ্টা করেন ইনফরমেশন রিডারদের কাছে, যাতে তারা মাঝখান থেকেই গল্পটা ফিগার আউট করতে না পারে এবং তাদের সেই দুর্বলতাটা প্লটে ঢাকতে অনেক ইনফরমেশনই আমরা পাই না। তো শেষের দিকে একসাথে সেই ইনফরমেশনগুলো ডাম্প করা হয় আমাদের ওপর, তখন খুব মানে খুব আনস্যাটিসফাইং একটা ফিলিং আসে, যেটা এই বইটার মধ্যে হয় না। খুবই এনগেজিং ভাবে এবং ঠিক ঠিক জায়গাতে ইনফরমেশনগুলো আমাদের কাছে রিভিল করা হয়েছে এবং প্রত্যেকটা পাতায় আমি বলবো কিছু না কিছু চমক রয়েছে। তো একদমই বইটা মানে এডিটিংয়ের ক্ষেত্রেও একদমই কম্প্যাক্ট একটা এডিটিং করা হয়েছে। বইটার মধ্যে একটাও এক্সট্রা লাইন আছে বলে আমার মনে হয় না। মিস্ট্রি বই যত কম রিভিল করা হয় ততই ভালো। তাও একটু আউটলাইন বলে দিই প্লটটার। সেটা হলো যে এইখানে আমরা ফলো করছি ৫ জন ছেলেমেয়েকে, যাদের মধ্যে ৪ টি মেয়ের বন্ধুর একটা গ্রুপ ছিল কলেজে থাকতে। তারা অতীতে অনেক এমন কিছু কাজ করেছে যেটা
ভালো নয়, সেটা ঠিক নয় এবং তাদের জীবনযাত্রার মধ্যেও অনেক বিশৃঙ্খলা ছিল এবং তাদের একটা ডার্ক পাস্ট আছে। এখন তারা অনেক বছর পরে মুভ অন করে নিজেদের লাইফে সেটেল করেছে। কিন্তু সেই অতীত, সেই অন্ধকার অতীত তাদের পিছন ছাড়ে না এবং একটার পর একটা করে খুন হতে শুরু করে তাদের বান্ধবীরা এবং তাদেরকে ভয় দেখাতে শুরু করে একটি বিড়াল যে ফোনে তার ডাক শোনায় এবং তারপরই একটা করে খুন হয় এবং এই রহস্যের মধ্যেই জড়িয়ে পড়ে লালবাজার ডিপার্টমেন্টের ডিটেকটিভ স্বয়ংভূ সেন এবং শিবাঙ্গী। সবচেয়ে যেটা আমি এনজয় করেছি মিস্ট্রি পার্টটা বাদ দিয়ে, কারণ মিস্ট্রি পার্টটা সত্যিই ভালো। আর এটা যদি লেখকের ডেবিউ মিস্ট্রি হয়, তাহলে আমি তো ভীষণই ইমপ্রেসড যে কি হতে পারে ইন ফিউচার। কারণ আমি রিসেন্টলি অনেক কন্টেম্পোরারি ডিটেকটিভ উপন্যাস পড়ে খুবই হতাশ হয়েছি। মানে আমার যে এক্সপেকটেশনটা, যে হাইপটা শুনে আমি বইটা খুলেছি, তারপরে কিন্তু বইটা সেই হাইপটা ডেলিভার করতে পারেনি। এক্ষেত্রে সেটা হয়নি। বরঞ্চ আমি এটায় অতটা এক্সপেকটেশন রাখিনি, অতটা এনজয় করব ভাবিনি। যেটা বলছিলাম, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মিস্ট্রি পার্টটা বাদ দিয়ে, সেটা হলো যে এটা খুব ওয়েল রিটেন একটা বই। লেখক যেভাবে ভাষা ব্যবহার করেছেন, যে মেটাফোর গুলো ব্যবহার করেছেন, মানে সেটার মধ্যে লিটারারি ভ্যালু আছে, মানে সাহিত্য গুণ আছে এবং সেই কারণে কোনো সিরিয়াস পাঠকেরও এই মিস্ট্রিটা পড়তে ভালো লাগবে। যেটা অনেক ডিটেকটিভ উপন্যাসের ক্ষেত্রেই হয় না, যে প্লটের দিকে এতটা মন দেওয়া হয় যে লেখাটার ওভারঅল গুণগত মানটা কিন্তু সেখানে কম্প্রোমাইজড হয়ে যায়। এই ক্ষেত্রে সেটা একদম হয়নি। আর যে জিনিসটা আমার খুব এনজয়েবল লেগেছে সেটা হলো যে ডাইনামিকটা, যে কেমিস্ট্রিটা রয়েছে স্বয়ংভু আর শিবাঙ্গী, তার মধ্যে একটা খুব স্লো বার্ন রোম্যান্সের একটা ইঙ্গিত রয়েছে। একটা মানে রোমান্স শুরু হতে চলেছে, এই ব্যাপারটা রয়েছে, যেটা আমি খুব উপভোগ করেছি। কারণ এটাও আরেকটা গুণ ভালো একটা ডিটেকটিভ উপন্যাসের, যে তারা একটা ওয়ার্ল্ড বিল্ডিং করে এবং যদি কোনো উপন্যাসের মানে বিশেষ করে ডিটেকটিভ উপন্যাসের ক্ষেত্রে যেখানে প্রত্যেকটা কাহিনীতে ডিটেকটিভ এবং তার সঙ্গে যুক্ত মানুষগুলো রিকারিং চরিত্র হিসেবে আসে, তাদের ব্যক্তিগত জীবনের কিছুটা অংশ সম্পর্কে বা তারা ব্যক্তি মানুষ হিসেবে কিরকম, তাদের আইডিওলজি কিরকম, তারা নিজেদের প্রিয়জনদের সাথে কিরকম বিহেভ করে, তাদের জীবনে কি ঘটেছে, তারা মানে কিভাবে নিজেদের লাইফে ডিল করে সব জিনিসের সাথে, সেইগুলো যদি আমরা একটু না জানতে পারি, তাদের সাথে আমরা কানেক্ট করতে পারি না। সেই চরিত্রগুলো আমাদের কাছে বাস্তব চরিত্রে পরিণত হয় না। এই উপন্যাসটার ক্ষেত্রে আমাদের যে মূল দুটো চরিত্র শিবাঙ্গী এবং স্বয়ংভূ, তাদের মধ্যেকার যে খুনসুটি এবং তাদের নিজেদের পরিবারের সঙ্গে তাদের যে সম্পর্ক, তাদের মায়ের সঙ্গে তাদের যে সম্পর্ক, এই সবকিছু তাদেরকে ভীষণ জীবন্ত রক্তমাংসের মানুষ করে তুলেছে। যার জন্য তাদের জন্য রুট করতে, তারা যাতে কেসটা সলভ করতে পারে, তার জন্য এক্সাইটেড থাকতে আমাদের ভালো লাগে। যেটা একটা ভালো রহস্য উপন্যাস সিরিজে খুবই দরকার বলে আমার মনে হয়। কারণ মিস্ট্রিগুলো আমরা অনেকটাই ভুলে যাই। ডিটেইলস গুলো ভুলে যাই, প্লট ভুলে যাই, কিন্তু চরিত্রগুলো মনে থেকে যায়। আর সেই কারণেই ফেলুদা তোপসে, কাকাবাবু সন্তু, সত্যবতী, ব্যোমকেশ অজিত, এই চরিত্রগুলো এতটা জীবন্ত এবং এই চরিত্রগুলো অমর হয়ে রয়েছে। তো স্বয়ম্ভু চরিত্র হিসেবে ভীষণই লাইকেবল একটা চরিত্র, শিবাঙ্গীও খুব লাইকেবল একটা চরিত্র এবং এদের নিয়ে, এদের ব্যক্তিগত জীবন নিয়েও আমাদের পড়তে ভালো লাগবে। এবার যে মিস্ট্রি এলিমেন্টটা আমি বলব, সেটা খুবই ইন্ট্রিগিং ভাবে রিভিল করা হয়েছে। ভীষণ মানে যত্নের সাথে লেখক রিভিল করেছেন, যাতে শেষ মানে অ্যাক্টের আগে অব্দি ঠিক করে আমরা ফিগার আউট করতে পারি না কি হয়েছে। কাহিনীতে ঘটনার বিবরণ ব্যাক অ্যান্ড ফোর্থ অনেকবার আসে যায়। মানে অতীত থেকে বর্তমানে, বর্তমান থেকে অতীতে আমরা আসা যাওয়া করি। সেই ব্যাপারটাও পাঠককে ধরে রাখে এবং পাঠককেও এই কাহিনীর জার্নিতে ইনক্লুড করে, যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে এই বইটার মধ্যে। আমি কি ২য় বইটা স্বয়ম্ভু সেন সিরিজের পড়বো? কথাকলি কোথায় ২য় বইটা? অবশ্যই পড়বো। কারণ আমি অনেকদিন পরে, যেরকম বললাম, ভীষণই এনজয় করেছি এবং যারা রিডিং স্লাম্পে আছো, যারা মানে কদিন আগেই একটা খুব ভারী বই পড়েছো বা অনেকদিন ধরে কিছু পড়তে ইচ্ছা করছে না, তারা যদি এই বইটা তুলে নাও, আমি গ্যারান্টি দিচ্ছি এই বইটা তোমাদেরকে রিডিং স্লাম্প থেকে বের করে আনবেই। ট্রিগার ওয়ার্নিং অবশ্যই দিয়ে রাখবো, যে যারা অ্যানিমাল ক্রুয়েলটি লেখার মধ্যে পড়তে পারো না বা যারা এসএ নিয়ে পড়তে পারবে না, অস্বচ্ছন্দ বোধ করো, যারা ট্রিগার্ড হতে পারো, তারা প্লিজ দেখে নিও পড়ার আগে। কিন্তু এই ট্রিগার গুলো যদি তোমার না থাকে, তাহলে গরি ডিটেইলস গুলো, ভায়োলেন্স গুলো এখানে একটা নেসেসিটি হিসেবে আছে। সেনসেশনাল করার জন্য নেই। খুবই দরকারি অংশ যেটুকু না বললেই নয়, সেটুকুই এর মধ্যে বলা রয়েছে। যেটা আমার
কন্টেম্পোরারি অনেক থ্রিলারের ক্ষেত্রেই খারাপ লাগে যে প্রচুর বেশি পরিমাণে ভায়োলেন্স ব্যবহার করা হয়। কন্টেম্পোরারি এখনকার ফিল্মগুলোতেও করা হয় যে ভায়োলেন্স পর্ন ইউজ করা হয়। আম যেটা একটা থ্রিলিং অ্যাসপেক্ট হিসেবে লোকে দেখে। কিন্তু এখানে সেই ব্যাপারটা একদমই করেননি লেখক, যেটা আমার খুব ভাল লেগেছে। এই ধরনের রহস্য উপন্যাসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পোর্টেন্ট কিন্তু এর ফ্লেশড আউট ক্যারেক্টার্স, মানে যে চরিত্রগুলোকে লেখক সৃষ্টি করবেন সেই চরিত্রগুলো খুব ইন্টারেস্টিং হতে হবে, তাদের ব্যাক স্টোরি থাকতে হবে, তাদের নিয়ে আমাদের কৌতূহল জাগতে হবে এবং প্রত্যেককেই সাসপেক্ট লিস্টে থাকতে হবে। এই ধরনের কাহিনী লিখতে পারদর্শী ছিলেন আমাদের আগাথা ক্রিস্টি, যার তৈরি করা চরিত্রগুলো মধ্যেকার যে ড্রামাটা ছিল, তাদের মধ্যেকার যে সিক্রেট গুলো ছিল, সেইগুলো কিন্তু কাহিনীটাকে এগিয়ে নিয়ে চলত। যদি বাংলা উপন্যাসের কোনো উদাহরণ তোমাদের দিতে চাই, তাহলে আমি বলব 'চিড়িয়াখানা', যেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ কাহিনী। এবং সেটার মধ্যেও দেখতে পাবে যে এমন অনেক চরিত্র রয়েছে যাদের কিন্তু ডার্ক পাস্ট আছে এবং যাদের মধ্যে যে কেউ এই ক্রাইমটা করতে পারে। তো এখানেও কিন্তু এরকমই একটা কাস্ট অফ ক্যারেক্টার্স রয়েছে যারা খুবই মানে গ্রে, যারা ভালো না খারাপ আমরা বুঝতে পারছি না এবং এখানে রহস্যময় অনেক চরিত্র আছে যারা কিভাবে মূল প্লটের সাথে কানেক্টেড সেটাও আমরা বুঝতে পারছি না। তো চরিত্র খুবই ইম্পোর্টেন্ট রহস্য কাহিনীর ক্ষেত্রে এবং এই রহস্য কাহিনীটার মধ্যে কিন্তু চরিত্রগুলো খুব ভালো। তাই বলব লেখাটাকে নিয়ে যে হাইপটা উঠেছে, একদমই পারফেক্টলি হাইপড এই বইটা। এবং এই সিরিজের ৩য় বই আগামী বইমেলায় আসতে চলেছে। তো ২য় বইটা তাড়াতাড়ি আমি পড়ে নেব, যাতে আমি 3rd বইটাও পড়তে পারি। কারণ এইখানে স্বয়ম্ভু আর শিবাঙ্গীর কেমিস্ট্রিটা কতটা এগোলো সেটা নিয়েও কিন্তু আমি ইন্টারেস্টেড। কারণ একটা খুব ডার্ক, থ্রিলিং ডিটেকটিভ উপন্যাসের মধ্যে যদি একটু রোমান্সের সাবপ্লট থাকে তাহলে কার না ভালো লাগে? আমি ভীষণ এনজয় করি। যদি না সেটার ওভারডোজ হয়ে যায়। এখানে পারফেক্ট ডোজ রয়েছে সেটারও। শীতের দিনে মিষ্টি ব্যাপারটা কিন্তু খুবই যায় পুরো ভাইবটার সাথে। একটুখানি ঠান্ডা, ঠান্ডা ওয়েদার, তাতে গরম চায়ে চুমুক দিয়ে একটা কর্নারে গিয়ে কম্বল মুড়ি দিয়ে কিন্তু এরকম একটা গা ছমছমে থ্রিলার পড়তে খুবই ভালো লাগে। আমি বাংলা, ইংরেজি দুটো ভাষাতে এই সময় সবচেয়ে বেশি মিস্ট্রি পড়ার চেষ্টা করি, মিস্ট্রি এবং হরর। মানে পুরো আ ভাইবটা আমি ভীষণ এনজয় করি এই সময়তে। তো যদি তোমরা কোনো ফাস্ট পেস্ট মিস্ট্রি খোঁজো এবং যদি তোমরা হরর পড়তে ভয় পাও বা এই যে খুব থ্রিলিং কিছু পড়তে না চাও, একটু কমফোর্টেবলি আ একটা গা ছমছমে আবার টান, টান উত্তেজনার একটা থ্রিলার পড়তে চাও যেখানে সামাজিক কমেন্টারিও থাকবে, তাহলে আমি তোমাদেরকে 'ম্যাও' রেকমেন্ড করব। আমার সংক্ষিপ্ত রিভিউটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো বলো? আর তোমাদের যদি অলরেডি কারোর ম্যাও পড়া থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমরা আমার সাথে এগ্রি করো কিনা? তোমাদের কেমন লেগেছিল? আরো এরকম বুক রিভিউ এবং বুক রেকমেন্ডেশন যদি তোমরা চাও তাহলে প্লিজ শর্মিষ্ঠান বুকস ফলো করো। আমাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করতে ভুলো না। আর যদি তোমার মতোই কেউ মিস্ট্রি পড়তে ভালোবাসে এমন পাঠক থাকে, তাকেও এই ভিডিওটা পাঠাতে ভুলো না। তার সাথেও শেয়ার করো এই ভিডিওটা। আর এরকম কোনো পার্টিকুলার বইয়ের রিভিউ যদি তোমরা চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আবারও দেখা হবে। অনেক বই পড়ো, শীত জমিয়ে এনজয় করো। ২০২৫ এর আর মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে। নিজের রিডিং গোলে কতদূর এগোলো সেটাও কিন্তু জানিও আমায়। টাটা। আবার দেখা হবে।